আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামের যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের ২ নম্বর সৃজনশীল প্রশ্নটি। আমাদের একটু খেয়াল করে দেখি আমাদের পাঠ্য বইয়ের ২ নম্বর সৃজনশীল প্রশ্নে আমাদেরকে কি বলেছে। আমাদেরকে বলেছে আব্দুর রহমান এন্টারপ্রাইজ ২০২৫ সালের মার্চ ১ তারিখে নগদ ২,৪০,০০০ টাকা, ৫৬,০০০ টাকার যন্ত্রপাতি, ২১,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। খেয়াল করে দেখো, কয় তারিখে ভাইয়া? মার্চ মাসের ১ তারিখে নগদ ২,৪০,০০০ টাকা, ৫৬,০০০ টাকার যন্ত্রপাতি ও ২১,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে অন্যান্য লেনদেন সমূহ নিম্নরূপ। অন্যান্য লেনদেন কি আছে দেখো। মার্চের ৩ তারিখে বলেছে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় ৩৪,০০০ টাকা। মার্চের ৬ তারিখে বলেছে জাহিদ স্টোরসের নিকট বিস্কুট বিক্রয় করেন কত টাকা? বিস্কুট বিক্রি করেন ১৫,০০০ টাকা। তারপরে বলা আছে ৭ তারিখে দোকান ভাড়া প্রদান ১৬,৫০০ টাকা। ১০ তারিখে বলেছে নগদে পণ্য বিক্রয় ৭৫,০০০ টাকা। ১৭ তারিখে বলা আছে নগদে পণ্য ক্রয় ৩৫,০০০ টাকা। ১৯ তারিখে বলা আছে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় ১৫,০০০ টাকা। ২১ তারিখে বলা আছে জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয় ১৭,৫০০ টাকা। এবং ২৮ তারিখে বলা আছে মালিক নিজ প্রয়োজনে ব্যবসায় হতে উত্তোলন করেন ৪,৫০০ টাকা। আমাদের রিকোয়ারমেন্টে কি বলা আছে? আমাদের রিকোয়ারমেন্টে আমাকে বলে দিছে, আচ্ছা দেখো আমাদের রিকোয়ারমেন্টে কি বলা আছে ভাইয়া? আমাদের ক নাম্বার প্রশ্নে বলেছে উপযুক্ত তথ্য হতে মার্চ মাসের বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। বিক্রয়ের পরিমাণ, আমি যখন আমার ব্যবসায়িক পণ্যটা বেচে দিচ্ছি সেটাকে আমি বিক্রয় বলি, তাই না? আচ্ছা, তাহলে বিক্রয়ের পরিমাণের বের করার ক্ষেত্রে কি কি আছে আমরা একটু দেখি। এই যে দেখো, জাহিদ স্টোরসের নিকট বিস্কুট বিক্রি করে ১৫,০০০ টাকা। এরপরে কি বলা আছে ভাইয়া? এরপরে দেখো এখানে আমার ১০ তারিখে বলা আছে নগদে পণ্য বিক্রয় ৭৫,০০০ টাকা। আর কি কিছু আছে? না, আর কোনো কিছু নাই। তাহলে ১৫,০০০ যোগ ৭৫,০০০, তাহলে হচ্ছে ৯০,০০০ টাকা। ৯০,০০০ টাকা। ওকে, এখন তোমাদের মনে বড় একটা প্রশ্ন হইতে পারে যে ভাইয়া পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, এইখানেও তো বিক্রয় বলা আছে, আপনি এইটা কেন উত্তর হিসাবে নিচ্ছেন না? দেখো, এটা যন্ত্রপাতি বিক্রি করছে, এটাকে আমি নিতে পারবো না ভাইয়া। আমার প্রতিষ্ঠানের কাজ যেইটা, ওই কাজ করাকেই শুধুমাত্র আমি বিক্রয় বলতে পারবো। মনে করো যে আমার একটা ওষুধের ফার্মেসি আছে, তো ওষুধ বিক্রি করলে ওইটা আমার জন্য বিক্রয় হিসাবে গণ্য হবে। অ্যান্ড আমি মাঝে মাঝে কি করতে পারি, ওষুধের অনেক খালি বক্স থাকে না, কার্টুন থাকে, ওইগুলো আমি বিক্রি করে দিলাম, ওইটা কিন্তু আমার জন্য বিক্রয় হবে না, কারণ ওইটা আমার ব্যবসায়িক পণ্য না। শুধুমাত্র ব্যবসায়িক পণ্য বিক্রি করাকেই হিসাব বিজ্ঞানের ভাষায় বিক্রয় বলা হয়। তো আমার পণ্য যেটা, আমার ব্যবসায়িক পণ্য যেটা, আমি শুধুমাত্র ওইটাই বিক্রি করব, ওইটাই আমার জন্য শুধুমাত্র বিক্রয়। অন্য কোনো কিছু বিক্রি করলে সেটাকে আমি বিক্রয় বলতে পারবো না। তাহলে এখানে আমার ক নম্বরের উত্তর কি হচ্ছে? ক নম্বরের উত্তরের মধ্যে তাহলে আসবে হচ্ছে এখানে ১৫,০০০ আর এখানে ৭৫,০০০। ৭৫ আর ৫ ৮০, ৮০ আর ১০ ৯০। তাহলে ক নম্বরের উত্তর হচ্ছে আমার ৯০,০০০ টাকা। ক নম্বরের উত্তর কত? ক নম্বরের উত্তর হচ্ছে আমার জন্য ৯০,০০০ টাকা। চলে যাব খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে বলেছে যে ১, ৩, ৭ ও ১০ তারিখের লেনদেনগুলোর প্রভাব দেখাও। আমি প্রভাব দেখাবো, ওই যে বড় ছকটা করতে হবে, বিবরণী ছকটা করতে হবে, আমরা করব। মানে এটা করা আমাদের কাছে খুব একটা কঠিন কোনো কিছু না, তাই না? আচ্ছা, তো সবার আগে আমরা ১ তারিখের লেনদেনে আসি। ১ তারিখে কি বলছে ভাইয়া? বলছে মালিক নগদ ২,৪০,০০০ টাকা, ৫৬,০০০ টাকার পণ্যদ্রব্য, ৫৬,০০০ টাকার যন্ত্রপাতি এবং ২১,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় শুরু করেন, তাই না? আচ্ছা, তাহলে ভাই মালিক যে ২,৪০,০০০ টাকা নগদ নিছে, মালিক ২,৪০,০০০ টাকা যে নগদ নিল, এইটার ফলে মানে নগদ দিল, এর ফলে কি আমার ব্যবসায়ে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাইছে না? মালিক ২,৪০,০০০ টাকা নগদ দেওয়ার ফলে আমার ব্যবসায়ে নগদ টাকা বাড়ছে। আমার ব্যবসায়ে কি বাড়ছে? নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে, নগদ বৃদ্ধি পাইছে। নগদ বৃদ্ধি মানে কি? আমার প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাইছে,
এ বৃদ্ধি পাইছে, তাই তো? আচ্ছা, মালিক 56,000 টাকার যন্ত্রপাতি দিছে, ভাইয়া যন্ত্রপাতি দেওয়ার ফলে আমার ব্যবসায়ে যন্ত্রপাতির পরিমাণ বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে আমি এখানে বলতে পারি যন্ত্রপাতি বৃদ্ধি, যন্ত্রপাতি বৃদ্ধি বলতে পারি, তাই না? ভাইয়া যন্ত্রপাতি এটাও তো একটা সম্পদ, যন্ত্রপাতি এটাও একটা সম্পদ, তাহলে এখানেও আমার কি হয়েছে? সম্পদ বাড়ছে। আমি তাহলে এখানে বলতে পারি আমার এ বৃদ্ধি পাইছে। এখানে আমি তাহলে বলতে পারি আমার কি বৃদ্ধি পাইছে? এ বৃদ্ধি পাইছে। মালিক কি দিছে? 21,000 টাকার পণ্যদ্রব্য দিছে, 21,000 টাকার পণ্যদ্রব্য দিছে। মনে রাখবা, পণ্যদ্রব্য আমার ব্যবসায় আসলে সেটা ক্রয় হিসাব, আমার ব্যবসায় থেকে চলে গেলে সেটা বিক্রয় হিসাব। তো মালিক ব্যবসায় পণ্য দিছে, তার মানে আমার ক্রয়ের পরিমাণ বাড়ছে, তাই না? এই আমার ক্রয়ের পরিমাণ বাড়ছে, তাহলে আমি বলতে পারি ক্রয় বৃদ্ধি পাইছে। ভাইয়া ক্রয় কি একটা ব্যয়? তার মানে আমি বলতে পারি যে আমার ব্যবসায় ব্যয়ের পরিমাণ বাড়ছে। আচ্ছা, যদি ব্যয়ের পরিমাণ বাড়ে, আমরা এটাও শিখছি যদি কোনো কারণে আমার ব্যবসায় ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে। তার মানে এখানে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে, ও ই হ্রাস পাবে, তাই না? আচ্ছা, এখন চিন্তা করে দেখো 2,40,000, 56,000, 21,000 এগুলো সব কিছু কে দিছে? মালিক দিছে। 2,40,000 টাকা, 56,000 টাকা, 21,000 টাকা এগুলো সব কে দিছে? মালিক দিছে। মালিক যদি ব্যবসায় কিছু দেয় সেটাকে আমরা বলি হচ্ছে মূলধন হিসাব। কি হিসাব বলি? মূলধন হিসাব বলি। তাহলে মালিক দিছে, তাহলে এখানে আমার মূলধনের পরিমাণ বৃদ্ধি পাইছে, আমি বলতে পারি মূলধন বৃদ্ধি, আমি বলতে পারি মূলধন বৃদ্ধি। যদি কোনো কারণে আমার ব্যবসায় মূলধনের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ে, তার মানে আমি বলতে পারি ও ই বৃদ্ধি, তাই না? আয় এবং মূলধনের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়, আয় এবং মূলধনের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়, আমি বাড়ায় দিছি। তাহলে দেখো 1 তারিখের লেনদেনের প্রভাব কি হবে? প্রভাব হবে নগদ নামের সম্পদ বাড়বে, যন্ত্রপাতি নামের সম্পদ বাড়বে, ক্রয়ের ফলে ব্যয় বৃদ্ধি পাইছে এই জন্য মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, এবং মূলধন বাড়ার ফলে আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। কথাটা কি বুঝে গেছে ভাইয়া? ওকে, এরপরে 3 তারিখে আমরা আসবো। 3 তারিখে কি বলা আছে? বলা আছে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় 34,000 টাকা। 3 তারিখের লেনদেন কি বলছে? কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় 34,000 টাকা। ভাইয়া হাশেমের কাছ থেকে কিনলো না কাশেমের কাছ থেকে কিনলো আমার আপাতত দেখার বিষয় না, আমার দেখার বিষয় আমি করছিটা কি? আমি পণ্য ক্রয় করছি। তাই ক্রয় করছি মানে আমার ব্যবসায়ে ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, ক্রয় বৃদ্ধি পাইছে, তাই না? ক্রয় কি একটা ব্যয়, তার মানে আমার ব্যবসায়ে ব্যয় বৃদ্ধি পাইছে। যদি ব্যবসায় ব্যয় বাড়ে, ব্যয় আর উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তার মানে আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। একটা পক্ষ আমি পাইলাম। এখন আমার দেখার বিষয় আমি যে পণ্যটা কিনলাম কিভাবে কিনলাম। আমি পণ্যটা কিনতে পারি নগদে, ব্যাংকে, বাকিতে। আমি পণ্য কিনতে পারি নগদে, ব্যাংকে, বাকিতে। আচ্ছা, তাহলে এইখানে যদি আমি একটু তাকাই, আমাকে বলছে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়। আমরা শিখছি ক্রয় বিক্রয়ের সময় যদি নগদ, ব্যাংক, বাকি কোনো কিছু উল্লেখ করা না থাকে তাহলে ধরে নিতে হয় লেনদেনটা নগদে হয়েছে, তাহলে ধরে নিতে হয় লেনদেনটা নগদে হয়েছে। আমি ধরেই নিতাম যে এটা নগদে হয়েছে, কিন্তু এই জায়গায় কাশেমের নাম কেন উল্লেখ করা আছে? এখানে কাশেমের নাম কেন উল্লেখ করা আছে? তার মানে আমি ধরেই নিচ্ছি যেহেতু কাশেমের নাম উল্লেখ করা আছে তার মানে লেনদেনটা বাকিতে হয়েছে। এবং নিয়মই হচ্ছে এটা যে ক্রয় বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে দেওয়া থাকে তাহলে ধরে নেওয়া হয় লেনদেনটা বাকিতে হয়েছে। তাহলে আমি বাকিতে ক্রয় করছি মানে কি? আমি পণ্য নিয়ে আসছি কিন্তু তারে এখনো টাকা দেইনি। আমি পণ্যদ্রব্য নিয়ে আসছি কিন্তু তারে এখনো টাকা দেইনি। তো তারে আমি টাকা দেই নাই, ভবিষ্যতে দিতে হবে না? ভাইয়া তারে আমি এখন টাকা দেই নাই, আমার ভবিষ্যতে তারে টাকা দিতে হবে না? এই যে আমার কাছে ভবিষ্যতে কেউ টাকা পয়সা পাবে তার নাম হচ্ছে প্রদেয় হিসাব। এই আমার কাছে ভবিষ্যতে কেউ টাকা পয়সা কিছু পাবে তার নাম হচ্ছে প্রদেয় হিসাব। তাহলে এখানে আমার প্রদেয় হিসাবের পরিমাণ বাড়ছে। প্রদেয় হিসাব এটা হচ্ছে আমার জন্য একটা দায়, তাহলে আমি এখানে বলতে পারি আমার ব্যবসায়ে দায় বৃদ্ধি পাইছে, অর্থাৎ এল বৃদ্ধি পাইছে। তাহলে এবার 3 তারিখের লেনদেনের প্রভাবটা কি হবে? প্রভাবটা হচ্ছে একবার মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে,
একবার দায়ের পরিমাণ বৃদ্ধি পাবে। একবার মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, আরেকবার দায়ের পরিমাণ বেড়ে যাবে। ওকে, তাহলে আমরা 3 তারিখও বুঝলাম। এরপরে আমরা আসি হচ্ছে 7 তারিখ, দোকান ভাড়া প্রদান 16,500 টাকা। এই 7 তারিখ কি বলছে? দোকান ভাড়া প্রদান কত টাকা? 7,500। তার মানে কি, আমি দোকান ভাড়া দেওয়ার ফলে আমার ব্যবসায়ে ভাড়া নামের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। ভাড়া বৃদ্ধি পাইছে মানে কি? ব্যয় বৃদ্ধি পাইছে। ভাই আমরা কি জানি, ব্যয় আর উত্তোলনের পরিমাণ যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়। তার মানে এখানে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাইছে। ভাড়া এটা একটা ব্যয়, আমি দোকান ভাড়া প্রদান করছি, তার মানে দোকান ভাড়া নামে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। যদি কোনো কারণে আমার ব্যবসায়ে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে। তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে, আমি এখানে কমায় দিলাম। ওকে ফাইন, গেল এটা। এখন ভাড়াটা আমি দিছি কিভাবে? কোনো কিছু যেহেতু বলে নাই, ডিরেক্ট বলছে দোকান ভাড়া প্রদান, কোনো কিছু বলে নাই। যেহেতু কোনো কিছু বলা নাই, তার মানে ধরেই নিচ্ছি আমি ভাড়াটা নগদে দিছি। এখন ভাই যদি আমি নগদ টাকায় ভাড়া প্রদান করি তাহলে আমার ব্যবসায়ে নগদ টাকা কমে যাবে, তাহলে আমি এখানে বলতে পারি নগদ হ্রাস পাবে। নগদ হ্রাস মানে কি? আমার এ হ্রাস পাবে। নগদ হ্রাস মানে কি? আমার এ হ্রাস পাবে, সম্পদ কমে যাবে, তাই না? তাহলে 7 তারিখেরটা আমরা বুঝলাম। আমরা চলে যাই 10 তারিখে, নগদে পণ্য বিক্রয়। এই 10 তারিখে কি বলছে ভাইয়া? নগদে পণ্য বিক্রয়। তার মানে আমি পণ্য বিক্রি করে নগদ টাকা পাইছি। নগদে পণ্য বিক্রয় মানে তো এটাই বোঝায় যে আমি তোমার কাছে মার্কেটটা বেচলাম, তুমি আমাদের নগদ টাকা দিয়ে দিলা, তাই না? তার মানে আমি এখানে নগদ টাকা পাইছি, এবং যদি কোনো কারণে আমি নগদ টাকা পাই তাহলে আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বাড়ে। নগদ একটা সম্পদ, তার মানে আমার এখানে এ বৃদ্ধি পাবে। আমার এখানে কি বৃদ্ধি পাবে? এ বৃদ্ধি পাবে। কি বাড়বে? এ বৃদ্ধি পাবে। ভালো কথা, এ বৃদ্ধি পাইল। এ বৃদ্ধি পাইল কেন? আমি বিক্রি করছি, এই জন্য। আমি পণ্য বিক্রি করছি, এই জন্য আমার এর পরিমাণ বৃদ্ধি পাইছে, সম্পদ বাড়ছে, নগদ টাকা বাড়ছে। তাহলে বিক্রয় বাড়া মানে কি? আমার আয় বৃদ্ধি পাওয়া না? এই বিক্রয় একটা আয়, আমি বিক্রি করছি, তার মানে আমার আয় বৃদ্ধি পাইছে। আমরা কি জানি, মূলধন ও আয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়বে। আমরা কি জানি, মূলধন ও আয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে। তাহলে 10 তারিখের লেনদেনের আলটিমেট প্রভাবটা হচ্ছে, একবার আমার নগদ দামের সম্পত্তি বাড়বে, আরেকবার আমার মালিকানা সত্ত্ব বাড়বে। আর হ্রাস লিখছি এখানে না, এটাকে বৃদ্ধি হবে। এই আরেকবার আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। কথাটা কি বুঝে আসছে ভাইয়া? ভাই কথাটা কি বুঝে আসছে কিনা আমাকে বলো। তাহলে এখন যদি একটু আমি তোমাদেরকে উত্তরটা দেখাই, এই যে দেখো, উত্তরটার দিকে একটু তাকাও। দেখো, এই যে প্রথমে নগদ বাড়ছে, যন্ত্রপাতি বাড়ছে, ক্রয় হিসাবটুকু কমে গেছে, বাকি মূলধন পুরাটাই বেড়ে গেছে, তাই না? আচ্ছা, এরপরে লেনদেনের কাহিনী কি ছিল? বাকিতে পণ্য ক্রয় করছিলাম, প্রদেয় হিসাব বাড়ছে, মালিকানা সত্ত্ব কমে গেছে। এরপরে কি করছিলাম? ভাড়া দিছিলাম, নগদ নামের সম্পদ কমছে, মালিকানা সত্ত্ব কমে গেছে। এরপর আমি কি করছিলাম ভাইয়া? নগদে বিক্রি করছিলাম, আমার নগদ টাকা বাড়ছে, মালিকানা সত্ত্ব বাড়ছে। হিসাবটা কি ক্লিয়ার কিনা আমাকে বলো ভাইয়া, হিসাবটা কি ক্লিয়ার কিনা আমাকে বলো। কাজটা হচ্ছে যোগ বিয়োগটা সঠিকভাবে করবা, হিসাবের দুইটা পাশ অবশ্যই মিলতে হবে। যদি কোনো কারণে হিসাবের দুই পাশ না মিলে ভাইয়া, তাহলে আমরা যা করছি সকল কিছুই কিন্তু ভুল। আমরা যা করছি সকল কিছুই ভুল হয়ে যাবে যদি আমরা হিসাবের দুইটা পাশ মানে না মিলাইতে পারি। হিসাবের দুইটা পাশ আমাকে অবশ্যই মিলাইতে হবে। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, তাহলে এইটুকু বোঝা গেল। আমরা চলে যাব তাইলে প্রশ্ন নাম্বার গ নাম্বার প্রশ্নে আমাকে কি বলছে দেখো। গ নাম্বার প্রশ্নে বলেছে যে 6, 17, 19 ও 28 তারিখের লেনদেনগুলোর ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব ডেবিট ক্রেডিট নির্ণয়। এই লেনদেনগুলোর কি করতে বলছে? ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে। ভালো কথা। 6 তারিখের লেনদেন, জাহিদ স্টোরসের নিকট বিক্রয় করেন 15,000 টাকা। জাহিদ স্টোরসের নিকট বিক্রয় করেন কত টাকা? 15,000 টাকা। ভাইয়া একটু খেয়াল করা লাগবে, আমি বারবার বলতেছি যে যদি কোনো ক্রয় বিক্রয়ের সময় কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের নাম মেনশন করা থাকে, নাম উল্লেখ করা থাকে, তাহলে ধরেই নিতে হবে ওই লেনদেনটা বাকিতে হয়েছে। যদি কোনো একটা মানে
পণ্য ক্রয় বিক্রয়ের সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা আছে, তার মানে লেনদেনটা কিভাবে হয়েছে? লেনদেনটা আমার বাকিতে হয়েছে। কেমন হয়েছে? বাকিতে হয়েছে। আচ্ছা, আমি বাকিতে জাহিদ স্টোর্সের নিকট বিক্রি করছি, তার মানে জাহিদ স্টোর্স আমার কাছ থেকে আমার ব্যবসায়িক পণ্য নিয়ে গেছে, কিন্তু আমার এখনো টাকা দেয়নি। টাকা দেয় নাই বলে কি আমি টাকা মাফ করে দিব যে আচ্ছা ওকে ফাইন, টাকা দিতে হবে না? টাকা দেয় নাই, আমার টাকা দিয়ে দিতে হবে। এখন দেয় নাই, ভবিষ্যতে দিতে হবে। তাহলে এই যে আমি ভবিষ্যতে কারো কাছ থেকে টাকা পাবো, আমি ভবিষ্যতে কারো কাছ থেকে টাকা পাবো, এটার নাম হচ্ছে প্রাপ্য হিসাব। অ্যাকাউন্টস রিসিভেবল বলে ইংরেজিতে এইটাকে, বা আগে আমরা এটাকে দেনাদার বলতাম। তাহলে আমার এখানে প্রাপ্য হিসাবের পরিমাণ বৃদ্ধি পাবে। কি পাবে ভাইয়া? প্রাপ্য হিসাবের পরিমাণ বৃদ্ধি পাবে, তাই না? আচ্ছা, আমরা 1 নম্বর অঙ্কটাই শিখে আসছিলাম, তারপর আমি আরেকবার একটু তোমাকে ডিসক্রাইব করে দেই। আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানে যে 5 প্রকারের হিসাব আছে, এর মধ্যে সম্পদ এবং ব্যয়, এই দুটার ক্ষেত্রে কাহিনী হচ্ছে এই দুটা যদি বৃদ্ধি পায় তাহলে এটাকে আমরা ডেবিট করে দিব, যদি হ্রাস পায় তাহলে এটাকে আমরা ক্রেডিট করে দিব, তাই না? আচ্ছা, এরপরে আর হিসাব কি আছে? আর বাকি হিসাব হচ্ছে আয়, দায়, মূলধন, অথবা অনেকে এটাকে মালিকানা সত্ত্ব বলে আর কি, যেটাই হোক না কেন মালিকানা সত্ত্ব। এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে এই জিনিসগুলো যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা ক্রেডিট করে দিব, যদি হ্রাস পায় তাহলে এটাকে আমরা ডেবিট করে দিব। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? এই কথাটা কি বুঝাইতে পারছি? প্রাপ্য হিসাব আমার জন্য একটা সম্পদ। প্রাপ্য হিসাব, প্রাপ্য, আমি ভবিষ্যতে তার কাছ থেকে টাকা পাবো, ভবিষ্যতে আমি তার কাছ থেকে টাকা পাবো, এটা একটা সম্পদ। তাহলে আমার প্রাপ্য হিসাবের পরিমাণ কি বাড়ছে না কমছে? ডেফিনেটলি বাড়ছে। তাহলে প্রাপ্য হিসাবের পরিমাণ বাড়ার ফলে সম্পদ বাড়লে যেহেতু ডেবিট করতে হয়, এই জন্য আমি প্রাপ্য হিসাবকে ডেবিট করে দিলাম। কথা বুঝে গেছে? সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, প্রাপ্য হিসাবে একটা সম্পদ বৃদ্ধি পাইছে, ডেবিট করে দিলাম। বোঝা গেছে কথা? আচ্ছা, এরপরে দেখো আমি প্রাপ্য হিসাবের পরিমাণ বাড়ছে কেন? আমি পণ্য বিক্রয় করছিলাম। আচ্ছা, বিক্রয় এটা একটা আয় ভাইয়া, বিক্রয় হিসাব এটা একটা আয়। আমি পণ্য বিক্রি করার ফলে আমার ব্যবসায়ে বিক্রয় নামে আয়ের পরিমাণ বাড়ছে। আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়, এই জন্য আমি বিক্রয় হিসাবকে কি করে দিলাম? বিক্রয় হিসাবকে আমি ক্রেডিট করে দিলাম। বিক্রয় হিসাবকে কি করে দিলাম? বিক্রয় হিসাবকে আমি ক্রেডিট করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা 6 তারিখের লেনদেনটা পুরোপুরি বুঝলাম, তাই তো? কেন ডেবিট হইলো, কেন ক্রেডিট হইলো। এরপর আমরা চলে যাব 6 তারিখের পরে 17 তারিখের লেনদেনে নগদে পণ্য ক্রয়। ভাইয়া খেয়াল করে দেখো, আমি পণ্য ক্রয় করছি, পণ্য ক্রয় করছি, তাই না? তাহলে এখানে পক্ষ কি? একটা হচ্ছে ক্রয় হিসাব, ক্রয় হিসাব। ভাইয়া পণ্য ক্রয়, ক্রয় একটা ব্যয়। আমি পণ্য ক্রয় করার ফলে আমার ব্যবসায়ে ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বাড়বে। আমি পণ্য ক্রয় করার ফলে আমার ব্যবসায়ে ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে, তাই না? আচ্ছা, ব্যয় বৃদ্ধি পেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে আমি ক্রয় হিসাবকে ডেবিট করে দিলাম। এখন পণ্য ক্রয় করছি কিভাবে? বলেই দিছে নগদে পণ্য ক্রয়। নগদ টাকা দিয়ে আমি পণ্যটা কিনছি, নগদ টাকা দিয়ে আমি পণ্যটা ক্রয় করছি, তাই না? তাহলে নগদ টাকা দিয়ে পণ্য ক্রয় করলে আমার নগদ টাকার পরিমাণ কমে যায়। তাহলে নগদান হিসাব, নগদান হিসাব একটা সম্পদ, সম্পদ ও ব্যয় কমে গেলে ক্রেডিট করে দিতে হয়, এই জন্য আমি নগদান হিসাবকে ক্রেডিট করে দিব। তাহলে কারণ দুইটা কি কি হয়? আমি পণ্য ক্রয় করছি, ক্রয় করার ফলে ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বাড়ছে, ব্যয় বাড়লে ডেবিট করতে হয়, আমি ডেবিট করে দিছি। আমি নগদ টাকা দিয়ে পণ্য ক্রয় করছি, আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ কমে গেছে, নগদ টাকা একটা সম্পদ, সম্পদ কমলে ক্রেডিট করে দিতে হয়, ক্রেডিট করে দিছি। ওকে, 17 তারিখেরটা গেল। 19 তারিখে কি বলছে দেখো, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় 15,000 টাকা। ভাই 19 তারিখে, ভাই 19 তারিখে কি বলছে? বলছে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় 15,000 টাকা। ভাই আমি যন্ত্রপাতি বিক্রি করছি, তাহলে এখানে আমি কি করছি ভাই? যন্ত্রপাতি বিক্রি করে 15,000 টাকা পাইছি। এখন যন্ত্রপাতি তো আমার আর ব্যবসায়িক পণ্য না, তাই না? মানে নর্মালি কি হয়, আমি ব্যবসায়িক পণ্য বিক্রি করলে যেই টাকাটা আমি পাই ওইটা হচ্ছে আমার জন্য বিক্রয়। বাট আমি তো যন্ত্রপাতি বিক্রি করি না, এটা তো আমার ব্যবসায়িক পণ্য না।
তাহলে প্রথম কথা হচ্ছে আমি যখন এইখানে যন্ত্রপাতি বিক্রি করলাম, যন্ত্রপাতি বিক্রি করে আমি নগদ টাকা পাইছি। প্রথম কথা হচ্ছে এইটা যে আমি নগদ টাকা পাইছি, এবং নগদ টাকা পাইছি মানে আমার ব্যবসায় নগদ টাকা বাড়ছে, তাহলে নগদান হিসাব ডেবিট। কেন নগদান হিসাব ডেবিট? তার কারণ হচ্ছে নগদ টাকা একটা সম্পদ, আমার ব্যবসায় সম্পদের পরিমাণ বাড়ছে, এবং আমরা কি জানি যদি কোনো কারণে আমার ব্যবসায় সম্পদ ও ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায় সেটাকে ডেবিট করে দিতে হয়, এই জন্য আমি নগদান হিসাবকে ডেবিট করে দিছি। পাশাপাশি আমি বিক্রি করে দিছি কি যন্ত্রপাতি, তো আমার ব্যবসায় যে একটা যন্ত্রপাতি ছিল এটা বিক্রি করে দেওয়ার ফলে আমার ব্যবসায় কি ওই যন্ত্রপাতিটা আর আছে? ওটা বিক্রি করে দিছি, ওটা চলে গেছে, ওটা নাই হয়ে গেছে। তার মানে আমার ব্যবসায় থেকে একটা যন্ত্রপাতি কমে গেছে। যন্ত্রপাতি এইটাও একটা সম্পদ, যদি সম্পত্তির পরিমাণ কমে যায় সেটাকে ক্রেডিট করে দিতে হয়। ব্যয় এবং সম্পদ, সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। তাহলে আরেকবার একটু খেয়াল করে দেখি ভাই, আমার নগদ নামের সম্পত্তি বাড়ছে এজন্য আমি ডেবিট করে দিছি, আমার যন্ত্রপাতি নামের সম্পদ কমছে এজন্য এটাকে আমি ক্রেডিট করে দিছি। কথাটা কি ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এরপর আমরা চলে যাব 28 তারিখ। মালিক নিজ প্রয়োজনে ব্যবসায় থেকে উত্তোলন করেন কত টাকা? 5,000, 4,000, 500 টাকা উত্তোলন করে। একদম পরিষ্কার বলে দিছে মালিক নিজ প্রয়োজনে উত্তোলন করেন। মালিক টাকা নিয়ে গেছে, মালিক যদি ব্যবসায় থেকে কিছু নেয় অথবা ব্যবসা প্রতিষ্ঠান যদি মালিককে কোনো সুবিধা দেয় সেটাকে আমরা বলি হচ্ছে উত্তোলন হিসাব। এই সেটাকে আমরা কি বলি? উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব সবসময়ই ডেবিট। উত্তোলন হিসাব সবসময়ই কি? ডেবিট। এখন মালিক উত্তোলন করে কি নিয়ে গেছে? মালিক কি পণ্যদ্রব্য নিছে? মালিক কি নগদ টাকা নিছে? মালিক কি ব্যাংকের টাকা নিছে? মালিক নিছেটা আসলে কি? দেখো, মালিক নিয়ে গেছে হচ্ছে 4,500 টাকা নিয়ে গেছে, নগদ টাকা নিয়ে গেছে। কত টাকা? 4,500 টাকা, তাই না? তার মানে এই জায়গা থেকে আমার নগদ টাকা কমে যাবে। কি কমে যাবে? নগদ টাকা কমে যাবে। নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট কেন? নগদান একটা সম্পদ, সম্পত্তির পরিমাণ কমলে সেটাকে আমরা ক্রেডিট করে দেই, এজন্য নগদান হিসাবকে আমি ক্রেডিট করে দিছি। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে আমাকে যে 6, 17, 19, 28 তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে, আমরা কিন্তু এই লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করলাম। আশা করি কিভাবে নির্ণয় করা হইলো এই জিনিসটা তোমরা সবাই বুঝছো। আমি একটু তোমাদেরকে উত্তরটা দেখায় দেই, তাহলে তোমরা আরেকটু ভালো মতো বুঝবা। দেখো, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা যেইভাবেই আলোচনা করছিলাম হুবহু ওইভাবেই আছে, জাস্ট লেখাটা তোমরা একটু বক্স করে লিখে নিও, তার কারণ অঙ্ক তো করাই আছে, অঙ্কটা বোঝানোটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ছিল আর কি। তাহলে ভাইয়া খেয়াল করে দেখো, আমরা আমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছি। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে বা আগামী ক্লাসে 3 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।